দিক থেকেই ট্রাম্পকে রেখেছিল। গত কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গ সরকার এটাকে এটা বন্ধ ঘোষণা করে দিয়েছে আরকি ট্রাম্প। এতটা স্লো চলে ট্রাম্প, ঠেলাগাড়ির মতো অবস্থা। সেই ট্রাম্প দুর্ঘটনায় জীবনানন্দ দাশ যখন ১ম এ নির্মমভাবে বা মর্মান্তিকভাবে আহত হন, ১ সপ্তাহ থাকতো। ধরো সেটা চলছে ইলেকট্রিসিটির সাহায্যে। উপরে হচ্ছে এটার তারটা উপরে এরকম তারের সাথে কানেক্টেড এইভাবে যাচ্ছে আরকি। তো এবং রেল লাইনের মতো রেল লাইন তো যেমন অনেক গভীর অনেকে এরকম না। রাস্তার মধ্যে এরকম একটা ট্রামের লাইনটা কাটা। ওইটাকে হচ্ছে ট্রাম বলত। তো বাংলাদেশ ঢাকা শহরের মতো জায়গায় তো নরমাল গাড়ি চলতে পারে না। ট্রাম তো কল্পনাই করতে পারি না আমরা। বাট কলকাতা শহর ঢাকার চেয়ে অনেক বেশি লিভেবল রাস্তা, বাংলাদেশের রাস্তা যে অ্যাজ ইউজুয়াল রাস্তা বাট খুব একটা বেশি বলা হবে না। ভর্তি হলেই। আর সর্বশেষ আছে প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট প্রশ্ন। একদম প্রিন্টেড অবস্থায় চলে যাবে তোমার কাছে। আর কল করতে হবে 16780 তে। তো আমি এক্সপেক্ট করব তোমরা অনেকেই ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবে। চলো আমরা এবারে আমাদের আজকের কবিতাতে চলে যাই। তার আগে জীবনানন্দ দাশকে নিয়ে একটু পড়ি। জীবনানন্দ দাশ জন্মেছিলেন ১৮৯৯ সালের ১৭ই ফেব্রুয়ারি বরিশালে এবং বাংলা সাহিত্যের বা বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি বললেও সেটা খুব একটা বেশি বলা হবে না। স্বল্প সময়ে জীবনানন্দ দাশ তার জীবনে বিভিন্ন পেশায় তিনি নিয়োজিত ছিলেন। তো যদিও তিনি বিভিন্ন পেশা অবলম্বন করেন, কিন্তু তার মূল পেশাটা ছিল হচ্ছে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। এটা নিয়েই তিনি তার জীবনটা অতিবাহিত করেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ, বরিশাল ব্রজমোহন স্কুলের হেডমাস্টার এবং মা কুসুম কুমারী দাস ছিলেন সেকালের বিখ্যাত কবি। আমরা বুঝতেই পারছি তিনি বেশ জাদ্রেল একটা পরিবার থেকে বিলং করতেন বা জাদ্রেল একটা পরিবারই তার বেড়ে ওঠা ছিল। আমি যদি কুসুম কুমারী দাসের কথা বলি স্বভাব কবি বলতে তিনি মুখে, মুখে কবিতা রচনা করে ফেলতে পারতেন। এবং জীবনানন্দ দাশের মায়ের একটা খুব বিখ্যাত কবিতা যেটা টেক্সট বইও আছে সেটা হলো 'আদর্শ ছেলে।' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথা মানুষ হইতে হবে। তোমরা একটু লিখো তো কবিতাটা কে, কে পড়েছো? লিখো তো। আচ্ছা পড়েছো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা একটু পজ করে দাও এখন। জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। আমরা তার কবিতায় কি দেখতে পাই? নানা রকম উপমা। যেমন উপমা মানে হচ্ছে তুলনা। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। আবার আসিব ঘিরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এই যে একটা উপমা দিল বা তুলনা দিল বা কি চিত্রকল্প এটা? কি কল্পনাটা করলো? যে মানুষ না, শালিকের বেশে আসবে, পাখির বেশে আসবে এমন। তো নানা রকম রঙের ব্যবহার, আলো আঁধারের ব্যবহার, অদ্ভুত রকম কবিতা তার। এবং বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল জীবনানন্দ দাশের কবিতা। এবং কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। যেটা আমরা অনেকেই হয়তোবা জানি না যে তিনি প্রবন্ধ লিখেছেন এবং তার রচিত কথা সাহিত্য রয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এছাড়া মানুষ যে নিঃসঙ্গ এবং আধুনিক জীবনের যে বিচিত্র রকম যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে এজন্যই বলেছিলেন নির্জনতম কবি। বলেছিলেন নির্জনতম কবি। জীবনানন্দ দাশ ১৯৫৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। ওই যে যেটা বললাম ২২ অক্টোবর তিনি তখন হসপিটালাইজড। হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার ঠিক ১ সপ্তাহ আগে তিনি নির্মমভাবে আহত হন ট্রামের দ্বারা। পরবর্তীতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন হাসপাতালে ১ সপ্তাহ ভর্তি থেকে। এখানে উনার বিখ্যাত কাব্যগ্রন্থ, উপন্যাস এবং প্রবন্ধগুলোর নাম আমি দিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা। আমি 3 স্টার দিয়ে দিলাম। কারণ জীবনানন্দ দাশের এসব বইয়ের নাম থেকে প্রশ্ন এসে থাকে। চলো আমরা কবিতায় চলে যাই। কবিতায় যাওয়ার আগে আমাদেরকে একটু দেখতে হবে সুচেতনা বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে তিনি আগে আমরা সেই চেতনা কি? চেতনা হচ্ছে একটা অনুভূতি বা একটা স্পিরিট। আমি যদিও স্পিরিট জাস্ট একটা ইংরেজি অর্থ বললাম। আমি যদি একটু বর্ণনা করি, ধরো আমি যদি বললাম যে জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা। অর্থাৎ ওখানে যা হয়েছিল ওই বিষয়টাকে আমি আমার ভেতরে ধারণ করি। ভালোমতো শোনো আমার কথাটা। আমি বললাম যে ইসলামী ভাবধারার চেতনা। কেউ বলল বা ধরো কেউ বলল যে গণতান্ত্রিক চেতনা। অর্থাৎ ওই যে দর্শনটা বা ওই যে একটা আন্দোলন হয়েছিল বা বিদ্রোহ হয়েছিল বা হবে বা ওটার বৈশিষ্ট্যটা ওটা আমি আমার ভেতরে ধারণ করি। ধরো মুক্তিযুদ্ধের চেতনা এটার কথা যখন বলা হয়ে থাকে। যদিও এটা নিয়ে অনেক ব্যবসায় যাচ্ছি না। দাঁড়িয়েছিলাম, এর সাথে তারা যুদ্ধ করেছে। অনেক সাহসিকতা দেশকে রক্ষা করবে না। এইরকম। এটাই হচ্ছে চেতনা বলতে কোন কিছুকে মনে রাখি বিকেলের নক্ষত্রের কাছে। আমরা বললাম। তাহলে এখানে একটা ভালো চেতনার কথা তিনি বলছেন এবং যাকে বলছে একটা দ্বীপ হিসেব। দূরতর এক দ্বীপ। দ্বীপ কি সেটা আমরা জানি। যখন পানির মাঝখানে একটা পানি বেষ্টিত কোনো একটা কোনো একটা স্থলভাগ ওটাকে বলা হয় দ্বীপ। আমাদের বাংলাদেশের পৃথিবীর অন্যতম সুন্দর একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন দ্বীপ। সুচেতনা বলতে তিনি মূলত বোঝাচ্ছেন ভালো, ভালো যা কিছু আছে, যত ভালো, ভালো ইতিবাচক বিষয়াদি আছে সেগুলোকে। অর্থাৎ এখানে ভালো এটা তো বোঝানো হচ্ছেই এবং যত ইতিবাচক বিষয় আছে সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। বিকেলের নক্ষত্রের কাছে তুমি এক দূরতর দ্বীপ। এখন এই যে সুচেতনা সে কেন দূরতর দ্বীপ এবং বিকেলের নক্ষত্রই বা কি? আমরা বুঝলাম যে সন্ধ্যের আগে, ঠিক সন্ধ্যে নামার আগেও কিন্তু আমরা দেখতে পাই একটা কিছু তারাগুলোকে আস্তে, আস্তে জ্বলতে দেখি না? যখন হচ্ছে চাঁদটা উঠছে ওই সময়। চাঁদ ওঠার পর তো তারাগুলো স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে। তো সেই দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ সেখানে যেই বন বনানী রয়েছে সেগুলোর ফাঁকে কি আছে? সেগুলোর ফাঁকে নির্জনতা আছে। সেগুলোর ফাঁকে কিভাবে নির্জনতা আছে? সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখন এই যে বলল সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে সুচেতনা এর মাঝে একটা অদ্ভুত নির্জনতা আছে। একটা অদ্ভুত ভালো লাগার ব্যাপার আছে। নির্জনতার কথাটা কেন আসলো? দেখো, তুমি যদি দেখো বর্তমান দিনের যে সমাজ ব্যবস্থা, এটা তুমি শহরের কথা বলো আর উপজেলা শহরের কথা বলো আর গ্রামের কথাই বলো। সবকিছু মিলিয়ে নয়েজটা অনেক বেড়ে যাচ্ছে। এই নয়েজ বলতে শুধু হর্ন, সাউন্ড টাউন্ড এগুলো না। হ্যাঁ, এগুলো এক ধরনের নয়েজ।
নয়েজটা হচ্ছে মানুষের মধ্যে স্থিরতা নেই। একটু গাছের নিচে বসে থাকবে ১০ টা মিনিট বা একটু ৫ টা মিনিট বসে কথা বললে এই স্থিরতা তার মধ্যে নেই। সে কি করবে? হাতে স্মার্টফোনটা নিয়ে সে TikTok টা নিয়ে সে এটা ছাড়া আর অন্য কোনো কিছুই যেন তার ভালো লাগে না। তো এখন এই সুচেতনা হচ্ছে এমন একটা চেতনা যেখানে এক অদ্ভুত নীরবতা বাস করে। যে নীরবতা মানুষকে মানুষের ভেতরটা চিনতে শেখায় এবং মানুষকে অন্যের সাথে সংযুক্ত হতে শেখায়। তোমার Facebook এ ২০০০ ফ্রেন্ড থাকুক আর ৪০০০ ফ্রেন্ড থাকুক। তোমার Facebook এর ২০০০ ফ্রেন্ডের চেয়েও তোমার বাস্তব জীবনের একটা ফ্রেন্ড, একটা Facebook ফ্রেন্ডের সাথে তোমাকে বাস্তব প্রয়োজন হচ্ছে। আব্দুল কালাম কেন এই জনজীবনে গিয়ে ধ্যানমগ্ন না কষ্ট করে কেন যেতেন? তো আজকে তুমি বিশ্ব প্রথম রণ মানে কি? রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, রক্ত। এই যুদ্ধ মানেই তো রক্তপাত। আজকে তুমি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকাও, ২য় বিশ্বযুদ্ধের দিকে তাকাও কিংবা বর্তমান পৃথিবীতে যে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাটা চলছে ফিলিস্তিনে, যেটা করছে ইসরায়েলি বাহিনী। তো এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা এগুলোকে সত্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে, হ্যাঁ? যুদ্ধকে কিভাবে যেন একটা জয় ধরে নেওয়া হচ্ছে। কিন্তু যুদ্ধ কখনোই জয় নয়। বরং যুদ্ধ কি? বরং যুদ্ধ হলো গিয়ে পরাজয়। এটা কি পরাজয়? না। এটা পরাজয় না। মানুষের বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য অবশ্যই যুদ্ধের প্রয়োজন রয়েছে। কিন্তু যদি শুধু যুদ্ধটা হয় কামড়াকামড়ির জন্য, তাহলে সেটা আসলে পরাজয়। তুমি তাকাও পৃথিবীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে। আমি গত কয়েক মাস আগে যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম, তো সেখানে কলম্বোতে আমার সঙ্গে একটা ইউক্রেনিয়ানের পরিচয় হয় এবং পরবর্তীতে ওর সাথে অনেক কথা হয় এবং কিছু কথা অত্যন্ত ইউক্রেনের রাজধানী। তো ঐদিকে ও বলল যে একটা হাসপাতাল যেটা ছিল একটা শিশু হাসপাতাল, সেটার উপরও রাশিয়ার বোম্বিং এর পরে পুরো হাসপাতালটা একদম ধ্বংস হয়ে গেছে। সফলতা হ্যাঁ, এগুলো ধরে দিন পর্যন্ত থাকবে তা আর কি। হ্যাঁ, দারুচিনি বনানীর ফাঁকে আছে। হ্যাঁ। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই-বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। মানে এটা কেমন একটা অবস্থা না? আজকে অনেক রূঢ়। রূঢ় মানে কি? রূঢ় হচ্ছে খুবই কঠিন, খুবই রুক্ষ। খুবই কঠিন, খুবই রুক্ষ। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু আজকে অনেক রূঢ়, এই কঠিন রৌদ্রে ঘুরে প্রাণ। আচ্ছা, রৌদ্রে প্রাণ ঘুরে পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু। পৃথিবীর মানুষকে কি? মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে আচ্ছা পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে যাওয়ার আগে যে অংশগুলো তিনি বলছেন, অনেক রূঢ় রৌদ্রে ঘুরে। রূঢ় রৌদ্র বলতে এখানে যে আক্ষরিক অর্থে একদম সূর্যের আলো বোঝাচ্ছে তা না। মূলত এখানে বোঝানো হচ্ছে অনেক কঠিন সময় বা অনেক দুর্বিষহ সময় বা নানা রকম ঘাত-প্রতিঘাত কিংবা আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই-বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। আজকে পৃথিবীর অনেক দুর্বিষহ সময় এবং জীবনের নানা কঠিন সময় পার করার মধ্য দিয়ে আমি খেয়াল করলাম যে আমি যতই মনে করি না কেন যে আমি হয়তোবা অনেক কিছু একটা করে ফেলেছি পৃথিবীর জন্যে। কিন্তু আমারই হাতে হয়তো নিহত ভাই-বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। এখন কিভাবে আমার হাতে নিহত হলো এটা মনে হতে পারে না? প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে একটা লাইন আছে যে, "দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় কিন্তু আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না। যা হতে চেয়েছো তা হয়েছো কি? নাকি সমাজের চাপে হতেই পারোনি? মনে যা হতে চেয়েছো তা হয়েছো কি? নাকি সমাজের চাপে হতেই পারোনি? মনে যার রং তুলি পাঞ্জাবি, বাইরে সে স্যুট পরা কর্মচারী।" আমরা এমনভাবে আমাদের সমাজে আত্মাগুলোকে মেরে ফেলি, গলা টিপে মেরে ফেলি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তথা সমাজ ব্যবস্থায় আমাদেরকে কিছু নির্দিষ্ট বিষয় শেখানো হয়। তুই ডাক্তার হবি অথবা তুই ইঞ্জিনিয়ার হবি। বাচ্চা যখন পেটে আল্ট্রাসনোগ্রাম করে যদি পায় মেয়ে, ১ম এই বলা শুরু করে দেয় বাপ-মা, "আমার ইচ্ছা ছিল আমার মেয়েটা ডাক্তার হবে।" আরে ভাই, এ তো পৃথিবীতে আসেই নাই এখনো। হবে। ইঞ্জিনিয়ার হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, ডাক্তার হওয়ার বাইরেও পৃথিবীতে অনেক পেশা আছে। এবং সুখ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই সমাজটা এমন যে এখানে যদি তুমি নিজে থেকে খুব সচেতন না থাকো, তাহলে খুব সহজেই দেখা যাবে তুমি হয়তোবা এই সমাজের জাতাকলে পড়ে তোমার আত্মাটা নিহত হয়ে যাবে। আমি আমার আর্মি অফিসার হওয়ার জন্য যে লং কোর্স সেখানে। ক্যাডেট কলেজ থেকে আমরা যারা পড়ি, আমরা সরাসরি আইএসএসবি দেই। আইএস তো হার্ডশিপ এর মধ্য দিয়ে গিয়েছি। এর চেয়ে বেশি আর কিছু প্রমাণ করার প্রয়োজন পড়ে না। সো আইএসএসবি দেওয়ার পরে আমি ভার্সিটি কে যাই। তখন মিলিটারিতে যাবো কি যাবো না এই দোটানা চলে আসে। আমি যাবার আমার এক বিন্দু ইচ্ছা ছিল না। আমার প্যারেন্টস তাদের কিছুটা ইচ্ছা জেগেছিল। হাজার হোক মধ্যবিত্ত পরিবার। তো আমি অনেকের সাথে তখন কথা বলি। বিশ্ববিদ্যালয়ের অনেকের সঙ্গে। তারপরে আমার খুব কাছের যে ক্যাডেট কলেজ সিনিয়ররা ছিল আমি পরবর্তীতে জিনিসটা এভাবে বিশ্লেষণ করে বের করলাম মুখ্য নয়। আমার জন্য ওটা ভালো নয়। এটা সবার জন্য ভালো। কিন্তু এটা অনেকের জন্য ভালো। মিউজিশিয়ান হবার চেষ্টা করা, এটা কি সবার জন্য ভালো? এটা সবার জন্য ভালো না, এটা অনেকের জন্য ভালো। এখন কুরে তোমাকে যেভাবে ধ্বংস করা যায়, তোমার সৃষ্টিশীলতাকে শেষ করে পারবে এটা কথা। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে বেশি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার বাবা-মা কিছু জায়গাতে অনেক বেশি তারা আসলে কোঅপারেটিভ ছিল। বা আমি আমার কথাগুলো তাদের হচ্ছে না। এই অসুখ বলতে বলা হচ্ছে ইটস নয়। পৃথিবীর গভীরতর অসুখ এখন। পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই অসুখ চিকুনগুনিয়া নয় কিংবা এইডস নয় বা করোনা ভাইরাস নিয়ে কোন কথা বলা হচ্ছে না। এই অসুখ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অস্থিরতা এবং বর্তমান পৃথিবীর আরেকটা অন্যতম সমস্যা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট। আমি একটু বাংলাতে যদি বলি সেটা হচ্ছে মনোযোগের স্বল্পতা। আমরা মনোযোগ দিতে পারি না আগের মতো। ঠিক আছে? মানে মনোযোগটা আমাদের কাছ থেকে এমনভাবে কেড়ে নিচ্ছে। এই নানা রকম বঙ্গ ফোনামাটা ছিল এবং আর্টস এই তোমাদের কার এমন হয় যে তোমার মনে তুমি যাও কিন্তু আসলে বারবার বলা হয় যে তাকে সেটিং যে করা হবে। মানে ১৩ মিনিট ব্রেক। সবাই থেকেও এখন গুরুত্বপূর্ণ অনেক কিংবা সবকিছু যদি না থাকতো আমি কি বেঁচে থাকতে পারতাম? বেঁচে থাকতে পারতাম না। এজন্যই মানুষ তবুও ঋণী এই পৃথিবীর কাছে। সচেতনা। সচেতনা বলতে আবারও সেই ভালো ইতিবাচক সবকিছু তাকে আহ্বান করে বলছে। একটু চারটা পজ দিয়ে দাও। এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এই পথে আলো জ্বেলে। এই আলো বলতে এমন না যেটা গাড়ির হেডলাইটের কথা বুঝিয়েছে বা টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইটের কথা বুঝিয়েছে। এই পথে আলো জ্বেলে আলো আসলে বোঝায় শুধু মানে লাইট না, আলো দিয়ে ভালো বিষয় সেটাকেও বোঝানো হয়। একইভাবে অন্ধকার দিয়ে খারাপ বিষয়কেও বোঝানো হয়। তাই যত ভালো কিছু আছে তার মাঝে আমরা আলো খুঁজে পাই বা আলোর মধ্য দিয়ে সেটাকে প্রকাশ করা হয়। যেমন বলা হয় যে, "আলোকিত শহরে আসুন" বা "তোমার জীবন আলোকিত হোক" কিংবা আ
বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে মূল কথাটা, আলোকিত আলোকিত মানুষ চাই। তো এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে লেখা থাকবে আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষটা কি? এটা মনে রাখতে পারেন এই চিন্তাটা যে আলোকিত মানুষটা কি? মানুষের মধ্যে কি তার গায়ে লাইট মারা হইছে নাকি? না। আলোকিত মানুষ বলতে বোঝাচ্ছে যেই মানুষের ভেতরে ভালো চিন্তা, যেই মানুষের ভেতরে ভালো অভ্যেস, যেই সরকারি কর্মকর্তা তার কাজ যেটা সেভাবে করে। কর্মকর্তা বলতে কেউ নয়, কর্মচারী। যে সরকারি কর্মচারী তার কাজটা ভালোমতো করে। যে সরকারি কর্মচারী মানুষের কাছে কাজ করার আগে তাকে হয়রানি করে ঘুষ খাওয়ার কথা চিন্তাও করে না। সেই হচ্ছে ভালো মানুষ। এবং তার ভেতরে আলো আছে। এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে কোন পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে? যে পথে ইতিবাচকতা, যে পথে নেই কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সে পথ ধরেই আমাদের মুক্তি হবে, আমাদের আলো আসবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। আচ্ছা, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, মনীষীর কাজটা কি? এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষীরা আমাদের কাছে কেন মনীষী হিসেবে পরিচিত? তাদেরকে আমরা কেন মনীষী বলি? কারণ তারা জগতে এমন কিছু প্রভাব ফেলেছে যেটা এখনো আমাদের কাছে ইতিবাচকতার সঙ্গে রয়েছে বলেই আমরা তাদেরকে মনীষী বলি। আমরা তাকে যখন সক্রেটিসের দিকে জ্ঞানের যে অসীম ধারা, তিনি অসীম ধারা বলব না, মানে জ্ঞানের যে অপূর্ব ধারা সে দেখিয়ে গিয়েছিল সেটি এখনো চলছে। আমরা যদি প্লেটোর দিকে তাকাই, আমরা যদি অ্যারিস্টটলের দিকে তাকাই, হযরত মাওলানা জালালউদ্দিন ফজল থেকে শুরু করে নানা রকম বুদ্ধিমান মানুষ, যদি আমি স্বামী শতাব্দী মানে এই মনীষীরা তার পথ দেখিয়েছেন। একদম উজ্জ্বল। অর্থাৎ সূর্যের আলো উজ্জ্বল বলতে বোঝানো হয়েছে সূর্যের পরম সূর্য করজ্জ্বল। সূর্য করজ্জ্বল বলতে বোঝানো হয়েছে সূর্যের আলো দিয়ে একদম উজ্জ্বল। অর্থাৎ সূর্যের আলোয় একদম আলোকিত হয়ে আছে। এটা বোঝানো হয়েছে। বাতাস কি পরম সূর্য করজ্জ্বল হয়ে আছে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ বুঝলাম। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। এই বাতাস যে হচ্ছে মানে এখানে বোঝানো হচ্ছে কি সুন্দর বাতাস বইছে, সূর্যের আলো, চারিদিকে কেমন সুন্দর, প্রায় ততদূর ভালো মানব সমাজ। এবং এটার মধ্য দিয়ে কি আসে? একটা সুন্দর মানব সমাজ আসে। এই ইতিবাচকতার মধ্য দিয়ে একটা সুন্দর মানব সমাজ রচিত হয়। বাঁচিবারে চাই, মরিতে চাহি না আমি আমরা যখন বলছি যে সূর্যের আলোকে আমরা কেন ভালো হিসেবে বলে থাকি? কেন ভালোর তুলনা হিসেবে সূর্যের আলোকে দেখি? না থাকে এবং অফ কোর্স সূর্যের আলোর সাথে কিন্তু বিষণ্ণতার একটা সম্পর্ক আছে। এটার জন্যই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে ফিনল্যান্ড বলি, নরওয়ে বলি, ওখানে কিন্তু আত্মহত্যার হার অনেক বেশি। যতই সুখী দেশ হোক না, সে যতই গরম থাকুক না কেন। তো দেখা যায় যে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে, আমাদের মতো ক্লান্ত হচ্ছে, দেখো আবার পরের কথা বলছে ক্লান্তিহীন, আবার ক্লান্তি নেই। আমি ক্লান্ত হই আবার আমার মাঝে কোনো ক্লান্তি থাকে না। এমন নাবিকের হাতে গড়ে দেব। কি গড়ে দেব? এই সুন্দর পৃথিবী। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। আজকে নয়, অনেক দূরের কোনো এক প্রভাতে। অর্থাৎ ধীরে ধীরে ইতিবাচকতার মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়ে গড়ে যাবে একটা সুন্দর পৃথিবী। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? মানে এটা দিয়ে বোঝাচ্ছে মানুষের জন্মগ্রহণের কথা। আমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে লালন সাঁইজির, "এমন মানব জন্ম আর কি হবে, মন যা করে তোরাই করো এইভাবে।" অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করে তোরাই করো এইভাবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? নাইলেই ভালো হতো অনুভব করে। নাইলেই ভালো হতো। মানে বলছে হয়তো না জন্মালেই আমি ভালো ছিল। এই একই রকম ফিলোসফি আমরা ফ্রেডি মার্কারির কাছেও দেখতে পাই। সেই শুধু ওয়েস্ট গেল কুইনের বহেমিয়ান র‍্যাপসোডি গানে। যখন তিনি বলছেন, "I don't wanna die. Sometimes I wish I'd never been born at all." আমি মরতে চাই না। কখনো আমার মনে হয় আমি না জন্মালেই বোধহয় ভালো ছিল। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। আচ্ছা কখনো মনে হতো যে নাইলেই হতো বা না জন্মালেই ভালো হতো। কিন্তু এই মানব জন্ম তার কিছু মহান কাজের মধ্য দিয়ে দেখো আমাকে কিভাবে বুঝিয়ে দেয়। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। কি বলল? এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। আচ্ছা মানব জন্মের কারণে কি লাভ হলো? শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। মানে শিশির যখন ঘাসের ডগায় থাকে, ওটাকে স্পর্শ করলে কিন্তু একটা অদ্ভুত শান্তি লাগে। ওটাকে দেখতেও কত ভালো লাগে। একটা ফু দিলেও যেন সেটা পড়ে যায়। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। মানে এমন কিছু এখানে পেয়েছি যেগুলো হয়তো মানুষের মানে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। এখানে তিনি নানা রকম উপমায়, নানা রকম তুলনায় তিনি কথাগুলো তিনি বলছেন যে মানুষের যা হবার নয় তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা তাও কিন্তু আমরা শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। মানুষ নিজে এমন কিছু অনুভূতির মধ্য দিয়ে যায় বা সে এমন কিছু বিষয় এক্সপেরিয়েন্স করে সে যদি জন্মগ্রহণ না করতো তাহলে কখনোই সেগুলো পেত না। এবং যেগুলো মানুষের হবার নয়। কারণ এগুলো মানুষের সঙ্গে ঘটছে না, প্রকৃতির অন্যান্য কিছু বিষয় ঘটছে। কিন্তু মানুষ সেগুলো নিজের ভেতরে এমনভাবে অনুভব করছে যার মধ্য দিয়ে তার জন্ম তার কাছে ধন্য মনে হচ্ছে। এর উদাহরণের জন্য আমরা এটা যে বই থেকে নরবশী বাংলা কাব্যগ্রন্থের কবিতাটা, যেমন আমাদের একটা লাইন আছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলাদেশের রূপের বর্ণনা তার কাছে কতটা সুন্দর করে ধরা পড়েছে এর জন্য দেখতে হয় তার আবার আসিব ফিরে কবিতাটা। আবার আসিব ফিরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো নির্দেশে তিনি কখনো বলছে কাক হয়ে আসবে, হয়তো বাংলা তিনি ব্যবহার করছেন। তিনি এই চরিত্রগুলো হয়ে হয়তো বাংলার বুকে ফিরে আসবেন। যেটা মানুষ নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। মানে শাশ্বত রাত্রি অর্থাৎ রাত্রি যা অমানিশা, যা অন্ধকার, যা গভীর, যা কালো এর মাঝেও যেন অনন্ত সূর্যোদয়, যেন পরম আনন্দ বা একটা পরম পাওয়া বা পরম সৌভাগ্যের মতো বিষয়। এই হচ্ছে আমাদের কবিতা। আমি একটু এখানে আবারও চলে যাই। সুচেতনা একটা শুভ চেতনার কথা এবং কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা। অর্থাৎ এই শুভ চেতনা সব জায়গাতে বিস্তারিত, বিরাজমান নয় এটা এমন না। সব জায়গাতে বিস্তারিত বা বিরাজমান এমন না। এটাকে আমরা ডাকতে হয়। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় এই সুচেতনাটা এক্সিস্ট করে না। তো সভ্যতার বিকাশের পাশাপাশি অনেক যুদ্ধপাত, রক্তপাত, মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু এই ধ্বংসাত্মক দিকটাই পৃথিবীর শেষ সত্য নয়। এটা আমরা বুঝতে পারি। প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অনেক বেশি প্রাণহানি কিংবা রক্তপাতের ঘটনা ঘটেছে। রক্তাক্ত পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। শান্তির জন্যও কিন্তু যুদ্ধ করতে হয়। যদি অনেক মানুষ প্রাণ না দিত তাহলে তো আমরা ওই ৩৬শে জুলাই পেতাম না। পৃথিবীব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই হচ্ছে শুভ চেতনা। এই গভীর অসুখকে আমি বলেছি পৃথিবীর অস্থিরতা এবং আরো নানাবিধ সমস্যা।
এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি করবে। ব্যক্তিকে ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানবরূপে জন্ম না নেওয়াকে যদিও তিনি আপাতভাবে কাঙ্ক্ষিত মনে করেছেন যে হয়তো জন্ম না নিলেই ভালো ছিল, কিন্তু এই পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি আমাদেরকে গভীরভাবে ঋণী করে তোলে পৃথিবীর প্রতি, ঋণী করে তোলে। পৃথিবীব্যাপ্ত যে অন্ধকার বা পৃথিবীব্যাপী আমি বারবার বলেছি যে অন্ধকার দিয়ে শুধু লাইট নাই এটা বোঝায় না, এটাও বোঝায় যে অশুভ বা খারাপ কিছু। যেমন আলো দিয়ে ভালো জিনিস বোঝায়। তার অন্তরালে আছে সূর্যোদয় কিংবা মুক্তির দিশা। সুচেতনার বিকাশেই এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে। এটাই কবির বিশ্বাস। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতা। এই কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য মানে যাকে অনেক চায়, এই ধরনের বিশ্বাসকে তিনি এঁকেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরের একটা দ্বীপের মতো, যেটা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে যেটা শেষ হয়ে যায় না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর যে গভীরতর ব্যাধি, মানে বর্তমান পৃথিবীতে দাঙ্গা, হাঙ্গামা, মানুষের মধ্যে মারামারি, রাহাজানি, কাটাকাটি এবং মানুষের মধ্যে অনেক বেশি হিংসা, অস্থিরতা এগুলোকে আসলে অনেক বেশি মানে আক্রমণ করে ফেলেছে। তো জীবন মুক্তির এই চেতনাগত সত্যই, জীবন মুক্তি মানে জীবনের এই বাজে জিনিস থেকে মুক্তি চাওয়ার যে চেতনা বা প্রেরণা, সেটাই ক্রম মুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে। মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে। শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। এখানে একটা এইচডব্লিউ আছে, তোমরা এইচডব্লিউটা করবা। আমি আজকে তোমাদেরকে একটু অবজেক্টিভ দিতাম, কিছু প্র্যাকটিস করাতাম, কিন্তু ক্লাসটা আমি একটু আগেই শেষ করব। এইচডব্লিউটা তোমরা এখানে যে আমি উত্তরগুলো দিয়েছি এগুলো পরে দেখবা। ফার্স্টে তোমরা এইচডব্লিউটা করে গ্রুপে পোস্ট করবা, তারপরে তোমরা উত্তর দেখবা। কিন্তু আগেই তোমরা যদি উত্তর দেখো তাহলে দেখবা কিছু খুব বেশি ভালো ঠেকছে না। বাট আবার বলি ওএমআর গুরুত্বপূর্ণ। ফার্স্ট হলো কি এটা কাল্পনিক, এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা প্রচলিত আছে। আমি এটা নিয়ে খুব একটা আমার মতামত আসলে দিয়ে দিতে পারব না আমি মনে করি। যাক অনেক আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছো। অন্তিম মানে শেষ।